নন্দিনী চক্রবর্তী তো একটা মানে সেই দাবার বোড়ে নন্দিনী চক্রবর্তীর ওপরে হলেও কি না হলেও কি উনি নন্দিনী চক্রবর্তীর জায়গায় আর কেউ চলে আসবে, তাকেও একইভাবে ব্যবহার করবে। কিন্তু যারা সেই ব্যবহার করছে, যে প্রধান মূল মাথাটা যে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথম থেকে এসআইআর এর বিরোধিতা করেছেন, তার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন আজও পর্যন্ত এফআইআর করে তাকে কেন হিয়ারিংয়ে মানে তাকে কেন ডাকতে পারেনি বা তার এগেনস্টে কোনো ব্যবস্থা নিতে পারেনি? এসআইআর বিধি না মানা, সাসপেনশনের নির্দেশ, এফআইআর না হওয়া, এভাবে প্রশাসন বনাম নির্বাচন কমিশনের টানাপোড়েন ক্রমেই তীব্র হচ্ছে। নবান্নকে 7 আধিকারিককে সাসপেন্ড করতে বলেছে নির্বাচন কমিশন। প্রশ্ন উঠছে, নির্দেশ অমান্য হলে কি হতে পারে? কমিশন কি সরাসরি সাসপেনশন চাপিয়ে দিতে পারে? আদালতে চ্যালেঞ্জের পথ কতটা খোলা? এই জটিল আইনি পরিস্থিতি, কমিশনের ক্ষমতার সীমানা এবং প্রশাসনিক দায়বদ্ধতা নিয়ে খোলামেলা বিশ্লেষণ দিলেন আইনজীবী শমিক বাগচি। তার স্পষ্ট ও নির্ভীক মতামতেই উঠে এলো সম্ভাব্য আইনি পরিণতির ছবি। নির্বাচন কমিশন নবান্নকে 7 জন আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেন এসআইআর বিধি না মানার জন্য। যদি নন্দিনী চক্রবর্তী এই নির্দেশ কার্যকর না করেন, তাহলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হতে পারে? পদক্ষেপ নিয়ে কিছু করতে পারবে না যতদিন মুখ্যমন্ত্রী রয়েছেন। পদক্ষেপ নিয়ে নন্দিনী চক্রবর্তীকে আমি বলবো আপনি মেনে নিন, তার কারণ হচ্ছে আপনার কেরিয়ারে স্পট পড়ে যেতে পারে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী আপনাকে বাঁচাবেন না। এইটুকু আপনার মাধ্যমে আমি ওনাকে বললাম। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে নির্বাচন কমিশন যা করছে, নির্বাচন কমিশন অনেক বড় বড় কথা বলছে ঠিকই, কিন্তু নির্বাচন কমিশনের কাজ করতে গিয়ে আজকে এত লোক মারা গেছে, এত মানুষ 4 বারের বেশি বারবার তাদেরকে ডাকা হয়েছে, এরা এত ভীতু, এরা মামলা করতে পারছে না কেন? নির্বাচন কমিশনের বিরুদ্ধে মানুষকে অনিচ্ছাকৃত ডিস্টার্ব করা। তুমি যদি ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দাও, বাড়ি বাড়ি গিয়ে তুমি হিয়ারিং করতে পারছো না কেন? জ্ঞানেশ কুমার, আমি জানতে চাই তুমি কে? ভারতবর্ষের নাগরিকের থেকে তুমি নিশ্চয়ই বড় নও, তুমি হতে পারো নির্বাচন কমিশন, নাগরিকের জন্য তুমি নির্বাচন কমিশনার হয়েছো, নাগরিকের কাজ করতে গিয়ে হয়েছো, দেশের কাজ করতে গিয়ে হয়েছো, দেশের মানুষ, তুমি একজন দেশের মানুষ, যাকে তুমি বারবার ডেকে হ্যারাস করছো সেও একজন দেশের মানুষ। সেই একজন দেশের মানুষ অন্য মানুষকে হ্যারাস বা হ্যাকেল করার কি অধিকার থাকতে পারে? আনকনস্টিটিউশনাল। তোমার এগেনস্টে কেন প্রসিডিংস হবে না? যে সমস্ত বিএলওগুলোকে প্রচণ্ড চাপ দিয়ে কাজ করানো হয়েছে, যারা মারা গেছে এই মৃত্যুর জন্য, কেন নির্বাচন কমিশন নিজের অ্যাকাউন্ট থেকে 10 কোটি করে সেই ফ্যামিলিকে টাকা দেবে না? আমি জানতে চাই তার বিরুদ্ধে কেন অনিচ্ছাকৃত খুনের মামলা হবে না? আমি আমার ওই যুক্তি থেকে এক চুল, এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য সরে আসিনি। আমি আগেও, আজকে 1 মাস আগেও যে কথা বলেছিলাম সেই কথা আবারও বলছি। আর নিজের ধান্দার জন্য নির্বাচন কমিশন বিএলওদের বললো নিজের বাড়িতে গিয়ে তুমি করো, ফর্ম দাও, ফর্ম নাও, তখন ভালো। এখন কেন বাড়িতে গিয়ে তুমি লোক বাড়াও? বাড়িতে গিয়ে হিয়ারিং করো, সময় বাড়াও। 7 দিন কেন? 1 মাসে 1 মাস, একবারে 15 দিন 20 দিন টাইম বাড়িয়ে তুমি শেষ করো। তোমার বোঝা উচিত ছিল যে এত লোক দিয়ে কত তাড়াতাড়ি কাজ শেষ করা যাবে। তোমার বোঝা উচিত ছিল, তুমি লোক যে চেয়েছো, তোমার যদি লোকবল স্ট্রেংথ কম থাকতো তুমি আগেই এসে কোর্টকে বলতে পারতে। না হলে তুমি তাদেরকে দিয়ে কাজ শুরু করে এখন তাদের উপরে আঙুল চালাচ্ছ, এটা তো হবে না। তাদেরকে দিতে এইগুলো যা হচ্ছে। শুনুন, আমি একটা কথা বলি, নির্বাচন কমিশন করবে তো, নির্বাচন কমিশন করবে, তার উপরে সাসপেনশনও থাকবে। এই সাসপেনশন ভোটের পরে নির্বাচন কমিশনের পাওয়ার 0, ভোট চলে যাবে। নন্দিনী চক্রবর্তীকে তো সে চাকরি থেকে ছাঁটাই করতে পারবে না। নন্দিনী চক্রবর্তী আবার একটা মামলা করবে, সাসপেনশনও উঠে যেতে পারে, নন্দিনী চক্রবর্তী নিজের জায়গায় চলে আসবে। নির্বাচন কমিশন করতেই পারে, তার ক্ষমতা রয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে নির্বাচন কমিশন নিজেরাও পক্ষপাত দোষে দুষ্ট, এবং নির্বাচন কমিশন এক পক্ষ একচোখামি করছে, যার জন্য নির্বাচন কমিশন বেশি কিছু করতে গেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও মামলা হতে পারে, এবং সেই মামলা সামলানোর চাপ নির্বাচন কমিশনের আছে কিনা সেটাও তার ভেবে দেখা উচিত। নির্বাচন কমিশনের সুপারিশ সত্ত্বেও 4 জন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের না করায় নন্দিনীকে গত সপ্তাহে তলব করা হয়েছিল। যদি তিনি এখনো এফআইআর না করেন, তাহলে কি নির্বাচন কমিশন তার সাসপেনশন নির্দেশ দিতে পারে? সেটা নন্দিনী চক্রবর্তীকে নিয়ে আমি অতটা কনসার্ন নই। নন্দিনী চক্রবর্তী এখানে এই রাজ্যের ক্ষেত্রে একটা হতে পারে তিনি একটা বড় পোস্ট হোল্ড করছেন, কিন্তু এমন কিছু বড় হাইফাই তিনি কিছু নন। নন্দিনী চক্রবর্তীও এখানে চক্রান্তের শিকার বলে আমি মনে করি, এবং এই নন্দিনী চক্রবর্তীর নাম কিন্তু এই ইডির মামলাতেও উঠেছিল। এই নন্দিনী চক্রবর্তী মুখ্যমন্ত্রী কথাতেই ইডির অফিস থেকে কিন্তু বার করতে গেছিল ফাইল, সেটাও আমরা ভুলিনি, এবং তাকে ক্যামেরা দেখিয়েছে, আপনারাও তাকে দেখিয়েছেন। সুতরাং নন্দিনী চক্রবর্তীর যে পাস সেটাও যে একদম ঝকঝকে ক্লিয়ার সেটা নয়। নন্দিনী চক্রবর্তী কিন্তু যথেষ্ট সমস্যায় রয়েছেন, এবং
এই মামলায় যদি যতদিনে কিছু হবে বা না হবে, ওই ইডির মামলায় নন্দিনী চক্রবর্তীর চাকরি চলে যেতে পারে, কারণ নন্দিনী চক্রবর্তীর অথরিটি কে দিয়েছে। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে নন্দিনী চক্রবর্তী যদি দেখান যে মুখ্যমন্ত্রী তাকে যেতে বলেছে, এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিন্তু কোর্ট কিছু ব্যবস্থা নিতে বলতে পারবে না, কারণ এই কোর্ট হচ্ছে অতটাই ঠুটো জগন্নাথ। সুতরাং নন্দিনী চক্রবর্তীর ওপর দিয়েই যাবে যা যাওয়ার, এটা যাওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর দিয়ে, কারণ সমস্ত জায়গায় তিনিই আগ বাড়িয়ে বলতে গেছেন। এসআইআর মামলায় তিনিই এসআইআর মানেন না বলে সুপ্রিম কোর্টে মামলা করেছেন, এসআইআর মামলায় এবং এসআইআর তিনি মানেন না বলে মিছিল করেছেন। তাহলে আজকে নন্দিনী চক্রবর্তীকে নির্বাচন কমিশন কেন ধরছে? নন্দিনী চক্রবর্তীর জায়গায় তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য হলেও জ্ঞানেশ কুমার গ্রেপ্তার করে দেখাক। আমি দেখতে চাই সে কত বড় বাপের বেটা, আমি দেখতে চাই। নন্দিনী চক্রবর্তী তো একটা মানে সেই দাবার বোড়ে নন্দিনী চক্রবর্তীর ওপরে হলেও কি না হলেও কি, উনি নন্দিনী চক্রবর্তীর জায়গায় আর কেউ চলে আসবে, তাকেও একইভাবে ব্যবহার করবে। কিন্তু যারা সেই ব্যবহার করছে, যে প্রধান মূল মাথাটা যে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথম থেকে এসআইআর এর বিরোধিতা করেছেন, তার বিরুদ্ধে কেন নির্বাচন কমিশন আজও পর্যন্ত এফআইআর করে তাকে কেন হিয়ারিংয়ে মানে তাকে কেন ডাকতে পারেনি বা তার এগেনস্টে কোনো ব্যবস্থা নিতে পারেনি? তার মানে নির্বাচন কমিশনও কোথাও গিয়ে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট বা নির্বাচন কমিশনের সেই ক্ষমতা নেই। সুতরাং সেই জন্য আধিকারিকদের ওপরে মানে হাতিয়ার নেমে আসছে। আমাদের দেশ বলেই এটা সম্ভব, এবং আমাদের দেশ বলেই আইনের ওপরে রাজনীতি চলে, এবং এটা ভবিষ্যতেও চলবে। কারণ রাজনীতি যতদিন আমাদের দেশে থাকবে, চিটিংবাজি যতদিন আমাদের দেশে থাকবে, ততদিন আমাদের দেশে এই ধরনের অব্যবস্থা চলতে থাকবে, এবং যার যেখানে ক্ষমতা বেশি সে সেখানে ক্ষমতা দেখানোর চেষ্টা করবে। পরিষেবা কর্মকর্তাদের সাসপেন্ড করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কি সরাসরি আইনি ক্ষমতা রয়েছে, নাকি তারা কেবল সুপারিশ করতে পারে? সুপারিশ করতে পারে, সাসপেন্ডের ক্ষেত্রে না ক্ষমতা রয়েছে। ভোট ডিক্লারেশন হওয়ার থেকে রেজাল্ট বেরোনো অবধি, নতুন সরকার গঠন হওয়া অবধি তাদের এই সময়টুকুর জন্য তাদের ক্ষমতা রয়েছে, এবং বহু জায়গায় কিন্তু এসপি, ডিএম, ওসিকে তারা অলরেডি সরিয়ে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে, ট্রান্সফার করে দিয়েছে। কিছুটা ক্ষমতা তাদের রয়েছে, কিন্তু চাকরি থেকে বা সার্ভিস থেকে বরখাস্ত তারা করতে পারে না। সেক্ষেত্রে তাদের হচ্ছে যে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে বসে ডিসিশন নিতে হয়, এবং রাজ্যের সঙ্গে বসে কথা বলার বিষয় রয়েছে। নির্বাচন কমিশন কি অতিরিক্ত আক্রমণাত্মক ভূমিকা নিয়ে তার সাংবিধানিক সীমা অতিক্রম করছে? দেখুন, সাংবিধানিক সীমা অতিক্রম করছে আবার করছে না, এটা হচ্ছে খুব মানে হচ্ছে কি বলবো, খুব জটিলতার একটা প্রশ্ন। সুপ্রিম কোর্ট বিহার এসআইআরে বলেছিল নির্বাচন কমিশন যা তা ডকুমেন্টস চাইতে পারে না, আধার কার্ডকে মান্যতা দিতে হবে, নির্বাচন কমিশন মানেনি। তাহলে আমি বলবো জুডিশিয়ারি বা সাংবিধানিক যে জায়গাটা, সেই জায়গাটা তখন তারা লঙ্ঘন করেছিল, পরে তারা আধার কার্ডকে মান্যতা দিয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন এফআইআর করতে বলেছে, কেন এফআইআর করা হয়নি সেই জন্য পুলিশ কমিশনারকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন কোথাও এটা তো বলে দেয়নি কত ঘন্টা কাজ করতে হবে, তাহলে অত ঘন্টা কাজের জন্য তুমি জোর করে একটা মানুষকে তার ওয়ার্কিং আওয়ার যতক্ষণ তার থেকেও বেশি কাজ কেন করাবে? এবং যখন ভোট হয় তুমি ঠিকঠাক রিলিভার কেন রাখো না? আজও পর্যন্ত দেশে যত ভোট হয়েছে, আমাদের রাজ্যে যত ভোট হয়েছে, 1 বা 2 স্টাফ যারা থাকেন বিভিন্ন পোস্টে, তাদের ওপরে এত চাপ কেন থাকে? সকাল 5টা থেকে সকাল 7টা থেকে বিকেল 5টা প্রত্যেকটা বুথে কেন 2 ঘন্টা বা 3 ঘন্টা অন্তর রিলিভার থাকবে না? এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা, দেশের ব্যর্থতা আমি মনে করি, দেশের ব্যর্থতা। নির্বাচন কমিশন নিজেকে ভগবান মনে করলেই তো আর সে ভগবান হয়ে যাবে না। আমি এটা বলবো, এখনও আমার বক্তব্য থেকে এক চুলো আমি না সরেই বলবো, এসআইআরে একজন লোককে একের অধিক যতবার ডাকা হয়েছে এবং তাকে এই যে হ্যারাস করা হয়েছে, এর জন্য তিনি হ্যারাসমেন্টের চার্জ নির্বাচন কমিশন তথা যে তাকে ডাকছে তার উপরে তিনি আনতে পারেন। এক, দ্বিতীয় হচ্ছে যে যত মানুষ মারা গেছে তারা এটার চার্ট বার করুন, যে সরকারি কাজ করার জন্য বা ইমার্জেন্সি কাজ করার জন্য সর্বোচ্চ কত ঘন্টা করে কাজ করতে হবে, এবং নির্বাচন কমিশন এই চার্ট বার করে দেখাক যে কতজন লোক তারা চেয়েছিল, রাজ্য সরকার কতজন লোককে দিয়েছে, তারা কম লোক নিয়ে কাজ শুরু করলো কেন, বা হচ্ছে যে অন্য লোকের জন্য তারা আবেদন করে না পেয়ে তখন কোর্টে গেল না কেন? সুতরাং তাদেরও ফল্ট রয়েছে। নির্বাচন কমিশন নিজেকে ভগবান মানলেই তারা ভগবান হয়ে যাবেন না, এবং নির্বাচন কমিশন কিছুটা দেখে যেন আমার মনে হচ্ছে যারা বিরোধী করছেন তারাও বলছেন যে বিজেপির হয়ে কাজ করছে, এটাও ঘটনা। নির্বাচন কমিশন যেন এসআইআর করার জন্য উঠে পড়ে লেগেছে, কিন্তু নির্বাচন কমিশন ছোট জগন্নাথ। প্রথম 10 দিন এসআইআরে তৃণমূলের পার্টি অফিস থেকে ফর্ম বিলি করা হয়েছে, বিএলওকে বসিয়ে, বিএলও সেখানে চা চপ মুড়ি খাচ্ছে, এবং সেখানে নির্বাচন কমিশনের কার্যত কিছু করতে পারেননি। আর বাড়ি বাড়ি গিয়ে যদি ফর্ম দেওয়া যায়, নেওয়া যায়, তাহলে বাড়ি বাড়ি গিয়ে হেয়ারিং করা নির্বাচন কমিশনের করা উচিত, এবং
আরও একটা বিষয়, যারা কাজ করেছেন তাদের টাকা দেওয়ার প্রতিশ্রুতি জানেন আপনারা যে সরকারি টাকা, সেই টাকা কেন এতদিন ফেলে রাখা হয়, প্রত্যেক দিন কাজ শেষ হবে কেন টাকা দেওয়া হচ্ছে না, এইগুলো নির্বাচন কমিশনের পর কাজ করালে তোমাকে তাহলে এক্সট্রা পেমেন্টটাও সঙ্গে সঙ্গে করে দিতে হবে। যদি না করো তাহলে তুমি অ্যাকিউজ, এক সপ্তাহ পর তারাও বলতে পারে যে তারা কাজ করবে না। দেশের আইন পরিবর্তন হওয়া দরকার, সব কিছুই ফেয়ার হওয়া দরকার। নির্বাচন কমিশনের নির্দেশ কি সংশ্লিষ্ট কর্মকর্তারা আদালতে চ্যালেঞ্জ করতে পারেন এবং হ্যাঁ, সেই প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কি শেষ হয়ে যেতে পারে? হ্যাঁ, শেষ হয়ে গেলে আর কিছু থাকে না, ওই ভোটের মতন, ভোটের কেসের মতন। পরের ভোটটা যখন চলে আসে তারপরে ওই আগের ভোটের মামলার আর কোনো গুরুত্ব থাকে না, ওর মতন থেকে যায়। আদালতে চ্যালেঞ্জ করা যায়, কিন্তু হচ্ছে যে আদালতে অবশ্যই চ্যালেঞ্জ করা সম্ভব। আমি তো আপনাকে বলছি অবশ্যই সম্ভব, কারণ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনেক রায় দিয়েছে এবং হচ্ছে কী কী মান্যতা দিতে হবে না দিতে হবে। যদিও এটা একটা সংসদীয় গণতন্ত্রের প্রশ্ন এবং গণতন্ত্রের একটা পার্ট হচ্ছে নির্বাচন কমিশন, তারা পার্ট অফ দ্য কনস্টিটিউশন, কিন্তু কোর্টও একটা পার্ট অফ দ্য কনস্টিটিউশন। কিন্তু ভারতবর্ষে কোর্টের ওপরে কিছু নেই, বিশেষ করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। আপনারা অবশ্যই নির্বাচন কমিশনের কোনো কিছু ভুল প্রমাণ মনে হলে অবশ্যই, কারণ নির্বাচন কমিশন একটা পোস্ট, কিন্তু তাকে চালাচ্ছে একজন মানুষ। সে তার খেয়াল খুশি মতন চালাচ্ছে কিনা, সমস্ত নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে যদি মনে হয় সেও মানছে না, অবশ্যই সেটা চ্যালেঞ্জ করা উচিত এবং সেখানে ঠিক ভুল বিচার করার দায়িত্ব কোর্টের ওপর যথেষ্টভাবেই রয়েছে। এবং আমি মনে করি যে এরকম চ্যালেঞ্জ করে একটা জনস্বার্থ মামলা যদি হাইকোর্টে কেউ ফাইল করেন, তাহলে নির্বাচন কমিশন বুঝতে পারবে যে কত ধানে কত চাল। নির্বাচন কমিশন হুঁশিয়ারি দিয়েছে, এসআইআর নথিতে কারচুপি বা জালিয়াতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের 2 বছর পরেও সাসপেন্ড করা হতে পারে। এই হুঁশিয়ারির কি আইনি ভিত্তি আছে? নির্বাচন কমিশন নিজে যে যিনি রয়েছেন, ওই যে আবার বললাম যে ওই জ্ঞানেশ কুমার চলে গেলে তার ওই হুঁশিয়ারিও সঙ্গে সঙ্গে চলে যাবে। জ্ঞানেশ কুমার তো 2 বছর থাকবে বলে মনে হয় না, সে তো রিটায়ারমেন্টের কাছাকাছি চলে এসেছে। এক, দ্বিতীয় হচ্ছে যে যাওয়ার আগে আবার যদি আমার এই কথা শুনে 15-20টা মামলা তার উপরে হয়ে যায়, পরবর্তীকালে কি করবে, সেটা আবার রিটায়ারাল বেনিফিট পাবে কিনা, বা নির্বাচন কমিশনার হিসাবেই না ইস্তফা দিয়ে দেয়, সেটাও চিন্তা ভাবনা করার ব্যাপার রয়েছে। কারণ কি হতে পারে আর কি হবে সেটা তো পরের ব্যাপার। তুমি যে আমাকে 8 ঘন্টা বা 10 ঘন্টার বেশি কাজ করাচ্ছ, তোমাকে কে অথরিটি দিয়েছে? ইমার্জেন্সি ওয়ার্কে ইমার্জেন্সি পেমেন্টটা কেন পাবে না? পেমেন্ট তো সরকার করে দিয়েছে। নির্বাচন কমিশন কেন প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সেই পেমেন্টটা সঙ্গে সঙ্গে দিতে পারবে না? দেশের আইন কেন পরিবর্তন হবে না? তৃতীয় হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বহু জায়গাতেই গাফিলতির অভিযোগ রয়েছে। ঠিক আছে, আজকে নির্বাচন কমিশনারকে নিয়ে এত কথা, গাফিলতির অভিযোগগুলো খতিয়ে দেখে সিদ্ধান্ত যেগুলো নেওয়া হয়নি সেইগুলোর জন্য নির্বাচন কমিশন, প্রিভিয়াস যে ভোটগুলোর জন্য সেইগুলোর জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত অবহেলার কেস কেন হবে না আমি জানতে চাই। দেশে তো আইন সবার জন্য সমান। নির্বাচন কমিশন তো কোনো ভগবান নন, কনস্টিটিউশনাল পোস্ট হতে পারে। কোথাও লেখা নেই তার বিরুদ্ধে মামলা করা যাবে না, মামলা করা যেতেই পারে। উচ্চ আদালতে করলে মামলা রিলিফ পেতে আপনাদের সুবিধা হবে যে যদি কেউ করেন। আর একটা বিষয় রয়েছে, দেখুন যে নির্বাচন কমিশন কিছুটা তো অবশ্যই দেশের যে শাসক দল, যেহেতু এটা একটা দেশের ভোট, লোকসভা বিধানসভা ভোট, সেক্ষেত্রে দেশের শাসক দল বা রাজ্যের শাসক দল তাদের হয়ে কিছুটা কাজ করছে। আর এই বিএলওদের সাসপেনশনের যে বিষয়টা আপনি বলছেন, দেখুন বিএলওদের কবে সাসপেনশন হবে না হবে, নির্বাচন কমিশন বলছে ভোটে কারচুপি। আমি বলবো নির্বাচন কমিশন নিজেরাও তো একটা কারচুপির শিকার, নিজেরাও তো প্রচুর কারচুপি করেছেন। আজকে যাদের ভোটার কার্ড অবৈধ বলা হচ্ছে, ভোটার কার্ডটাকে ইস্যু করেছে নির্বাচন কমিশন। যদি কোনো ভুয়ো ভোটার কার্ড ইস্যু করে থাকে, সেই ভোটার কার্ড দিয়ে যদি কোনো ব্যক্তি ভারতের যে কোনো ভোটে যদি 2026 সালের ভোটের আগে ভোট দিয়ে থাকেন, তাকে নির্বাচন কমিশন অবৈধ বলার আগে নিজেদেরকে অবৈধ বলা উচিত। কারণ তোমার ইস্যু করা কার্ড দিয়ে সে ভোট দিয়েছে, সুতরাং তুমি তাকে বলার কোনো অথরিটি রাখো না। দেশের আইন অবশ্যই পরিবর্তন করা দরকার। আর নির্বাচন কমিশনের উচিত যে অভিযোগগুলো শুনে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার। অ্যাকচুয়ালি তার হাতে পাওয়ারটা অত্যন্ত বেশি দিয়ে দেওয়া হয়েছে। তবে এইটুকু আমি মনে করি, ভোটের ওই সময়টুকু বা ভোট চলে যাওয়ার পর কার্যত তার আর সেরকম কিছু থাকে না, ভোতা হয়ে যায়। ও যদি তিনি বলেও যে ওরকম ওই সময় ভুল হয়েছিল, কি হয়েছিল প্রমাণ করতে হবে, কি ভুল হয়েছিল তারও যথেষ্ট বলার সুযোগ রয়েছে। এবার সেই ব্যক্তিও যদি বলে দেয় যে ভুল হয়েছিল, সেই ভুল সংশোধন করার তিনি চেষ্টা করেছিলেন বা তিনি সংশোধন করেছিলেন, নির্বাচন কমিশনের তরফ থেকে কোনো ভুল কোনো রকম কোনো হয়েছিল, ঠিক আছে। কেন জয়মাল্য বাগচি তো বলেছেন সুপ্রিম কোর্টে যে একজন ব্যক্তির যদি 6টা-7টা সন্তান হয়, আপনারা তাকে ডাকছেন কেন ডাকছেন? যদি 50টা সন্তান, ভারতবর্ষে কারো 50টা সন্তান নয়, ঠিক আছে, তাকে আপনারা রাখুন। সেখানে নির্বাচন কমিশনের অ্যাডভোকেট কেন চুপ ছিল?
তা আপনারও প্রচুর ভুল রয়েছে, আপনি মানুষকে হ্যারাস করছেন। হ্যারাসমেন্টের জন্য আপনার এগেনস্টে যদি কেউ মামলা করে আপনাকে তার জের পোয়াতে হবে। আপনি যত বড়ই শক্তিশালী ক্ষমতাবান লোক হন না কেন, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা করলে আমার মনে হয় আপনার বিরুদ্ধেও কিন্তু মামলা দাঁড়াবে এবং তখন আপনি প্রস্তুত থাকবেন। একাধিক দপ্তর জড়িত থাকার পরেও নির্বাচন কমিশন কিভাবে এসআইআর সংক্রান্ত ভুয়ো নথির জন্য নির্দিষ্ট আধিকারিকদের দায়ী করতে পারে? ওইটাও নির্বাচন কমিশনের একটা চরম বড় ব্যর্থতা। নির্বাচন কমিশনের মনে হয়েছে যে এই আধিকারিকগুলো ছাড়া এসআইআর এর কাজ হবে না। আমি বলতে চাই যে শুধুমাত্র টিচার বা কয়েকটা অন্যান্য প্রফেশনের লোকদের, সেই সরকারি লোকগুলোকেই কেন শুধু নেওয়া হয়েছে? সমস্ত সরকারি কর্মচারী যেগুলো এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত নয় সেগুলোকে কেন নেওয়া হয়নি? নির্বাচন কমিশনের বাধা কোথায়? কোথায় লেখা আছে যে তাদেরকে নেওয়া যাবে না, শুধুমাত্র টিচার বা অন্যান্য কয়েকটা সার্ভিসের সঙ্গে যুক্ত লোককে নেওয়া যাবে? কোথায় লেখা আছে? নির্বাচন কমিশনের এগুলো হচ্ছে ধান্দাবাজি, চিটিংবাজি। এই সংঘাত কেবল একজন আধিকারিককে ঘিরে নয়, এটি ক্ষমতা, পক্ষপাত ও সাংবিধানিক সীমার লড়াই। কমিশন কারচুপির অভিযোগ তুললেও নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠছে। তবে আইনজীবী শ্রমিক বাগচি জানান, অভিযোগ দায়ের করে থাকলেও ভয় না পেয়ে মামলা করার কথা। কারণ একজন সার্ভিস হোল্ডার যদি আরেকজন সার্ভিস হোল্ডারের দিকে আঙুল তোলে, সেইখানে জনগণ চাইলে তাকে চ্যালেঞ্জ করতে পারে।